হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল ফিজিক্স আনভেইলড। তো আমরা মোটামুটি ক্লাস 9 এর দুইটা অধ্যায় অলরেডি কমপ্লিট করে ফেলেছি, প্রথম অধ্যায়টি এবং দ্বিতীয় অধ্যায়টি। তো আজ আমরা এই লেকচারে আলোচনা করতে যাব কি ক্লাস 9 এর তৃতীয় অধ্যায়। সেই অধ্যায়টা কি? পদার্থ, তার গঠন এবং হচ্ছে কি ধর্ম। তো ধীরে ধীরে আমরা এই অধ্যায়টার পুরো বেসিক থেকে আমরা শুরু করব। প্রথমে আমরা আজকে দেখি আমরা কি কি টপিক এই অধ্যায়টার মধ্যে আজকে আমরা কমপ্লিট করব, সেগুলো একটু দেখে নিই। তো আমার চেষ্টা থাকবে কি আমি প্রত্যেকটা অধ্যায়ের সমস্ত কিছু আমি কি বেসিক থেকে তোমাদের কি পড়ানোর চেষ্টা করব। তো তাহলে তোমাদের মধ্যে কি হবে যে সমস্ত যে বেসিক আইডিয়া গুলো আসবে সেগুলো চলে আসবে। তাহলে কি হবে, ফিজিক্সটা পড়তে তোমাদের কি আসবে, ভালো লাগবে। তোমার ফিজিক্সের প্রতি তোমাদের একটা কি হবে, ভালোবাসা জন্মাবে। তো এট ফার্স্ট আমরা এই অধ্যায়টা পড়তে যাওয়ার আগে পদার্থ সম্পর্কে আমাদের কি করতে হবে, জানতে হবে। তো আলোচনার বিষয়ের মধ্যে আমি লিখে রাখছি কি পদার্থ কি, হোয়াট ইজ দ্য ম্যাটার, যেটা আমরা ইংরেজিতে বলি কি ম্যাটার, এবং হচ্ছে কি সেগুলো কত প্রকার এবং কি কি সেগুলো সম্পর্কে আলোচনা করব। তারপরে চলে যাব কি প্রবাহিত চাপ ও হচ্ছে কি ঘাত, অর্থাৎ প্রবাহী বলতে এখানে ফ্লুইড, তার প্রেসার এবং হচ্ছে কি থ্রাস্ট সম্পর্কে আলোচনা করব। তার পরবর্তী যে টপিকটা সম্পর্কে আলোচনা করব সেটা হলো কি প্রবাহীর কোনো বিন্দুতে চাপ। তো আজকে আমার এই লেকচারের প্রধান গোল হবে কি এই তিনটা টপিক সম্পর্কে আলোচনা। তো ঠিক আছে, সবাই রেডি হয়ে যাও, আর বেশি সময় নষ্ট না করে আমরা শুরু করব আজকের এই লেকচারটা। তো এট ফার্স্ট কি করব, আমরা প্রথমে এই অধ্যায়টা পড়ার আগে আমাদের যেহেতু প্রথমে আমাদের হেডলাইন আছে কি পদার্থ, এট ফার্স্ট কি মেটার। তো সর্বপ্রথম আমরা সেই পদার্থ সম্পর্কে নিয়ে আলোচনা করি। হোয়াট ইজ দ্য মেটার, পদার্থ কি, তাই কি না? তো দেখো, আমার হাতে এখন কি তিনখানা জিনিস, তিনখানা বলছি সরি দুইখানা জিনিস। তো একটা হাতে আমার কি আছে মার্কার, আর একটাতে কি আছে ডাস্টার। ওকে। তো আমি যদি এখন বলি এটা একটা কি মেটার, তো এটা একটা পদার্থ, তো এগুলো পদার্থ। এবার আমি যদি তুমি তুমি নিজেকে ধরো, তোমার পুরো বডিটা একটা পদার্থ, আমি নিচেও একটা পদার্থ, ঠিক আছে? এই জিনিসটা, এই হোয়াইট বোর্ডটা একটা কি পদার্থের মধ্যে পড়ে। তো হোয়াট ইজ দ্য মেটার, হোয়াট ইজ দ্য পদার্থ, পদার্থ কি? তো ফার্স্ট যদি বলতে চাই যে এই যে পদার্থটা আছে, তাহলে এট ফার্স্ট আমরা এটাকে যদি নিয়ে কল্পনা করি তাহলে নিশ্চয় কি এর কিছুটা কি আছে, ভর আছে, এর মাস। এবং তার সঙ্গে সঙ্গে কি যদি আমি এটাকে যদি আমার হাতের মধ্যে রাখছি তাহলে এই কি করছে, আমার হাতের কিছুটা অংশ দখল করছে। আবার যদি হোয়াইট বোর্ডের মধ্যে রাখি, হোয়াইট বোর্ডের কিছুটা অংশ আমি যেখানে রাখবো কি করছে, সাম কিছু স্পেস এ কিন্তু কি করছে, অকুপাই করছে, দখল করছে। তাহলে আমরা মেটারের যদি ডেফিনেশন এখন দিই, যদি সংজ্ঞা বলতে চাই তাহলে কি বলবো, যে মেটার বলতে আমরা সেই সমস্ত জিনিসগুলোকে বলবো যাদের কি আছে, ভর আছে এবং কি করে তারা কিছু স্থান দখল করে থাকে, তাদেরকে আমরা কি বলবো, পদার্থ। বোঝা গেল? তো মেটার কি, হোয়াট ইজ দ্য মেটার, আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার চলে যাবো আমরা কি মেটারের প্রকারভেদ, পদার্থের কি প্রকারভেদ। কত প্রকারের পদার্থ আছে, তাহলে আমরা যদি এটাকে ফিজিক্যাল স্টেট অর্থাৎ ভৌত অবস্থার উপর যদি ডিফাইন করে যদি দেখতে যাই ম্যাটারটাকে, তাহলে এই ম্যাটারটাকে আমরা সাধারণত কয় ভাগে ভাগ করে থাকি, তিন ভাগে ভাগ করে থাকি। কয় ভাগে? তিন ভাগে, তিন প্রকার। তো তিন প্রকার কি বললাম, ফিজিক্যাল স্টেট অর্থাৎ ভৌত অবস্থার উপর ডিপেন্ড করে। তো এক নাম্বার যে পদার্থ সম্পর্কে আমরা আলোচনা করি সেটা হলো কি আমাদের কঠিন পদার্থ, যেটাকে আমরা বলি কি সলিড ম্যাটার, তাই কি না? হুম। তো এই যে দেখো, এই যে দেখো আমাদের মার্কারটা, এটা একটা কি কঠিন পদার্থ, তাই কি না? হুম। তাহলে এই যে মার্কারটা, এটা একটা কি পার্সোনাল, একটা একটা নির্দিষ্ট একটা স্পেসিফিক কি আছে শেপ দেখতে পাচ্ছি আমরা, নির্দিষ্ট একটা কি স্পেসিফিক আকার দেখতে পাচ্ছি। তার সঙ্গে আমরা যদি একে এই জায়গায় রাখি, আমার হাতের মধ্যে রাখি, আমি কোনো একটা টেবিলের মধ্যে রাখলাম, আমি যে কোনো জায়গায় রাখি, ঠিক আছে, যেখানে আমি রাখবো সেখানে কি করবে, এর কিছুটা কি করবে, আয়তন অর্থাৎ ভলিউম কি করবে, অকুপাই করবে, বা একটা নির্দিষ্ট কি আছে আয়তন
ভলিউম আছে। তাহলে আমরা কঠিন পদার্থ বা সলিড হচ্ছে ম্যাটার বলতে আমরা কাকে বলবো, যে না যে সকল পদার্থের কি আছে নির্দিষ্ট কি থাকবে, আকার থাকবে এবং কি নির্দিষ্ট কি থাকবে, আয়তন থাকবে, তাদেরকে আমরা বলবো কি কঠিন পদার্থ। তাহলে আমাদের এই পৃথিবীতে বিভিন্ন ধরনের কঠিন পদার্থ আছে। তোমাদের দেখা তোমরা অবশ্যই অনেক কঠিন পদার্থ সম্পর্কে পড়েছো, জেনেছো। তোমাদের চোখের আশেপাশে তুমি এখন এই বোর্ডটাকে দেখছো, দিস ইজ সলিড ম্যাটার, তাই কি না? মার্কারটাকে দেখছো, এই তো ডাস্টারটাকে দেখছো, এটাও কি সলিড, তাই কি না? তো তোমাদের আশেপাশে তোমরা অনেকেই অনেক সলিড ম্যাটার কিন্তু দেখেছো। তো এর পরে চলে যে আমরা কি পরবর্তী যে পদার্থ সম্পর্কে আমরা আলোচনা করব সেটা হলো কি তরল পদার্থ। ইংরেজি থেকে আমরা যেটাকে বলি কি লিকুইড, লিকুইড ম্যাটার, তাই কি না? তো হোয়াট ইজ দ্য লিকুইড ম্যাটার, তাই কি না? তো দেখো তোমরা অবশ্যই সবাই জল দেখেছো। তো তোমরা বলছো দাদা এটা আবার কেমন ধরনের কোশ্চেন, তোমার জল? আমাদের এই পৃথিবীতে 100 ভাগের 100% মধ্যে আমাদের 70% জল আছে। তো আমাদের চোখের আশেপাশে বিভিন্ন জায়গায় জল, তো আমরা অবশ্যই জল তো দেখেছি, তাই কি না? নাকি ভাই, তোমরা তো অবশ্যই জল দেখেছো। তাহলে এবার যদি তোমাদেরকে বলা হয় যে তোমরা যখন একটা সার্কুলার অর্থাৎ একটা বৃত্তাকার যখন একটা পয়েন্ট অর্থাৎ যদি পুকুর দেখো, তাহলে সেখানে যে জলগুলো থাকে, তাহলে নিশ্চয়ই সেই পুকুরটা যদি বৃত্তাকার হয়, তাহলে তোমাকে কি লাগবে, যে জলগুলো কি আছে সেই বৃত্তাকার আকার আকার নিয়ে আসে, তাই কি না? যদি ওই পুকুরটা এখন রেক্টেঙ্গেল হয়ে যায়, আয়তক্ষেত্র হয়ে যায়, তা তোমাদের কি মনে হবে যে ওই ওই পুকুরটার মধ্যে যে জলগুলো আছে সেটা কি করছে, এই রেক্ট্যাঙ্গুলারের শেপ ধারণ করেছে। এমনকি তোমরা অবশ্যই জল পান করেছি, গ্লাসে করে আমরা জল পান করি। এবার যখন গ্লাসের মধ্যে আমরা জলগুলো নেই, এবার গ্লাসের যে শেপটা থাকে, জলগুলো কিন্তু কি ঠিক সেই শেপটাই কি করে ধারণ করে। এমনকি একটা যদি বাটিতে আমরা জলগুলো রাখি, তাহলে সেই বাটির কি করে শেপ আকার কি করে ধারণ করে। তাহলে তোমরা এখান থেকে একটা স্পেসিফিক ভাবে বলে দিতে পারছো যে এই যে তরল পদার্থ অর্থাৎ এই যে লিকুইড, এর কিন্তু নির্দিষ্ট আকার নেই। আমি যেখানে রাখবো, যে পাত্রে রাখবো, সেই পাত্রে কি করবে আকার ধারণ করবে, কিন্তু ভলিউম আয়তন কিন্তু কি ফিক্স, তাই কি না? তুমি একটা পাত্রে যে আয়তন হবে ওখানে জল যতগুলো রাখবে তার আয়তন কি হবে, সেম হবে, তাই কি না? তাহলে তরল পদার্থ আমরা বলতে সেই সমস্ত পদার্থকে বলবো যেগুলো নাকি নির্দিষ্ট আকার নেই, কিন্তু নির্দিষ্ট কি ভলিউম আছে, তাই কি না? তাদেরকে আমরা বলবো কি তরল হচ্ছে কি পদার্থ। যেমন একটু তোমাদের বললাম কিছু বলো, আর এছাড়া আরো অনেক কিছু আছে, তাই কি না? তোমরা অবশ্যই জানো। তো এর পরে যে আমরা পদার্থ সম্পর্কে আলোচনা করবো সেটা হলো কি গ্যাসীয় পদার্থ। এগুলো বেসিক একদম, না বললেও হয়, তবু আমি তোমাদের কি বলছি বলে দিচ্ছি। গ্যাস, গ্যাসীয় পদার্থ। তাহলে প্রথম আমরা বললাম কি সলিড পদার্থ অর্থাৎ সলিড, কঠিন পদার্থ অর্থাৎ লিকুইড ম্যাটার। কি বললাম, যার নির্দিষ্ট আকার এবং নির্দিষ্ট আয়তন দুই আছে, তাদেরকে আমরা বলবো কি কঠিন পদার্থ। তারপর বললাম কি তরল পদার্থ অর্থাৎ লিকুইড, যাদের নির্দিষ্ট আকার নেই কিন্তু নির্দিষ্ট কি আছে ভলিউম আছে, তাদের আমরা বলি কি তরল পদার্থ অর্থাৎ লিকুইড। তাহলে এবার গ্যাসীয় পদার্থ কাকে বলবো? গ্যাসীয় পদার্থ আমরা সেই সব পদার্থকে বলবো যাদের না নির্দিষ্ট কোনো শেপ আছে, না নির্দিষ্ট কোনো আয়তন আছে, তাদেরকে আমরা বলবো কি গ্যাসীয় পদার্থ। যেমন অ্যাটমসফেরিক এয়ার, এয়ারে কোনো নির্দিষ্ট আকার না, নির্দিষ্ট আয়তন না। তুমি যেই পাত্রে রাখবে সেই পাত্রে আয়তন ধারণ করতে পারে, বড় পাত্রে রাখবে বড় পাবে, তাই কি না? ঠিক তেমনি বিভিন্ন ধরনের যে গ্যাসগুলো আছে, নাইট্রোজেন গ্যাস, অক্সিজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস, বিভিন্ন গ্যাস আছে, এদের কি নির্দিষ্ট আকার আছে কি না, নির্দিষ্ট আয়তন আছে কি নেই। তাহলে এই হলো কি গ্যাসীয় পদার্থ। তো ধীরে ধীরে আমরা এই অধ্যায় যেহেতু বললাম একদম বেসিক থেকে শুরু করব, তাই কি না? তো সর্বপ্রথম আমরা এই অধ্যায়টার নাম দিয়ে শুরু করলাম, যে হোয়াট ইজ দা মেটার, পদার্থ কি, তাই কি না? তাদের ভাগ সম্পর্কে পড়লাম। এবার আমরা ঢুকবো কি মেইন জায়গায়। ঠিক আছে, তো কি, তো এখানে আমরা যেহেতু পদার্থ সম্পর্কে তার গঠন এবং ধর্ম সম্পর্কে আলোচনা করব, তা আমরা পদার্থের তিন ধরনের ডিভাইড থেকে নিলাম, তিন তিন ধরনের প্রকার থেকে নিলাম, একটা কঠিন পদার্থ, একটা তরল পদার্থ, একটা গ্যাসীয় পদার্থ। তো আমরা এখন পদার্থ সম্পর্কে আলোচনা করা মানে কি আমাদের এই তিনটা স্টেট সম্পর্কে আলোচনা করা, তাই কি না? তো এই অধ্যায়ের মধ্যে আমাদের এই তিনটা স্টেট কি করা আছে
বিভিন্ন ভাবে হচ্ছে কি করা আছে, আলোচনা করা আছে। তো আমরা ঠিক সেইভাবে আলোচনা করব। তো এট ফার্স্ট আমরা আলোচনা করব কি এই দুটো সম্পর্কে, একটা তরল পদার্থ আর একটা হচ্ছে কি গ্যাসীয় পদার্থ। তারপরে এগুলো এই দুটো আলোচনা করার পর আমরা পুরো চলে যাব কি কঠিন পদার্থ সম্পর্কে আলোচনা। কঠিন পদার্থের বিভিন্ন ধরনের ধর্ম দেখবো আমরা, ইলাস্টিসিটি, স্থিতিস্থাপকতা পড়বো, ঠিক আছে, সেগুলো পরের ব্যাপার। আজ আমরা যেগুলো আলোচনা করবো সেটা আমাদের হলো কি এই তরল পদার্থ এবং হচ্ছে কি এই গ্যাসীয় পদার্থ নিয়ে। তো আমরা এটাকে মিটিয়ে দিই। তো বইয়ের মধ্যেই বলা আছে যে এই যে তরল পদার্থ আর এই গ্যাসীয় পদার্থ এই দুটাকে একসঙ্গে বলা হচ্ছে কি ফ্লুইড। বাংলাকে যেটা বলা হয় কি প্রবাহী। এবার তোমরা বলছো তারা যে আমরা এই তরল পদার্থ আর এই গ্যাসীয় পদার্থ দুটাকে একসঙ্গে লিকুইড প্লাস গ্যাস, এই দুটা ইকুয়ালস টু কি বলছি আমরা ফ্লুইড। তাহলে এবার তোমরা বলছো দাদা যে আমরা এই তরল পদার্থ আর গ্যাসীয় পদার্থ এই দুটাকে একসঙ্গে ফ্লুইড বলছি কেন, প্রবাহী বলছি কেন, এখানে তো প্লিজ তাই কি না? তো তার জন্য আমাকে কি করতে হবে, জানতে হবে হোয়াট ইজ দ্য ফ্লুইড। ফ্লুইড কি? তো ফ্লুইড কি? ফ্লুইড হলো, খুব সহজ ভাষায় আমি যদি বলি যে ফ্লুইড হলো আমরা সেই সব পদার্থকে বলবো, ফ্লুইড বলতে আমরা সেই সব পদার্থ বা সেই সব ম্যাটারকে বলবো যারা কি করে সহজে প্রবাহিত হতে পারে, কি করে সহজে প্রবাহিত হতে পারে, অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় কি সহজে কি করতে পারে, ফ্লো করতে পারে, তাদেরকে আমরা কি বলবো ফ্লুইড। তার মানে তোমরা এবার ভাবো যে নিশ্চয়ই তরল একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সহজে প্রবাহিত হতে পারে, গ্যাস একটা জায়গা থেকে আরেকটা জায়গায় সহজে প্রবাহিত হতে পারে, সেই জন্য তো এই দুটার কম্বিনেশনকে বলছে কি ফ্লুইড। তো আমাদের এই অধ্যায়ের এই ক্লাসগুলো আমাদের শুরু হবে এই ফ্লুইড নিয়ে, তাই কি না? তো চলো দেরি না করে শুরু করে জেনে ফেললাম যে আমরা এখন এই অধ্যায়টার মধ্যে ঢুকে যাবো একদম গভীরে। তো সেখানে আলোচনা করতে হবে কি আমাদের ফ্লুইড সম্পর্কে। তো ফ্লুইড বললাম, ফ্লুইড কি, যে ফ্লুইড বলতে আমরা সেই সব পদার্থকে বলবো যেগুলো কি এক জায়গা থেকে আরেক জায়গাতে খুব সহজে কি করতে পারে, প্রবাহিত হতে পারে, তাই কি না? তো সেখানে লিকুইড এবং হচ্ছে কি গ্যাস দেখলাম। তো আমরা ফ্লুইড সম্পর্কে আলোচনা করব, কিন্তু তোমাদের বলছি যে যখন ফ্লুইড সম্পর্কে আমরা আলোচনা করতে যাব তোমরা মেইনলি ফোকাস করবে কি লিকুইডটাকে, ওকে, লিকুইড অর্থাৎ তরল পদার্থকে, ঠিক আছে? তো সেটা দিয়ে আমরা এখন কি ধীরে ধীরে শুরু করব। তো আমাদের প্রথম পদার্থ কি, কত প্রকার গেল, চলে আসলাম কি প্রবাহী। এবার কি বললাম যে প্রবাহীর কি পড়তে হবে, ঘাত ত্রাস সম্পর্কে পড়তে হবে, এবং কি প্রবাহীর হচ্ছে কি চাপ সম্পর্কে পড়তে হবে। তো চলো, তো হোয়াট ইজ দ্য ফ্লুইড প্রেসার? ফ্লুইড প্রেসার and thrust. প্রবাহীর চাপ এবং হচ্ছে কি ঘাত। তো এটাকে আমরা বোঝার আগে কি আগে ভালোভাবে কি উদাহরণের সাহায্যে বুঝে নেওয়া যাবে যে থ্রাস্ট বলতে কি, হোয়াট ইজ দ্য থ্রাস্ট, ঘাত বলতে আমরা কি বুঝি, তারপর প্রেসার সম্পর্কে যাব, ঠিক আছে? তো দেখো আমি ডাস্টারটাকে দিয়ে বলি, আমি এই ডাস্টারটাকে আমার হাতের মধ্যে রাখলাম, ওকে, তাহলে আমার এই হাতের যে তালুটা এটা একটা সারফেস, ভালো করে দেখো কিন্তু লক্ষ্য করো, এটা একটা সারফেস। আমি এই ডাস্টারটাকে রাখলাম, এই ডাস্টারের এই যে অংশটা এটা একটা সারফেস, এর সঙ্গে কি হলো কন্ট্যাক্ট হলো। তাহলে নিশ্চয়ই এই যে ডাস্টারটা আছে এই ডাস্টারটার কি একটা নির্দিষ্ট ওজন আছে, তাই কি না? ভর আছে মানে কি নির্দিষ্ট ওজন আছে, যেটা কি এমজি নিজে থেকে ক্রিয়াশীল হবে। তাহলে আমি আমার হাতের তালুর সঙ্গে কি করলাম, একে কন্ট্যাক্টে নিয়ে আসলাম, তাহলে এই এমজিটা নিচের দিকে ক্রিয়াশীল হয় কিনা, হয়তো। তাহলে যখন নিচের দিকে যখন ক্রিয়াশীল হবে তাহলে আমার এই হাতের তালুর মধ্যে কি করবে, এই যে ডাস্টার আছে তার নিজের ওজনের জন্য কি করবে, একটা লম্বভাবে একটা বল প্রয়োগ করছে না আমার হাতের তালুর সারফেসে, এই তলটাতে। তাহলে এই যে লম্বভাবে তার নিজের ওজনের জন্য আমার হাতের তালুতে এই যে সারফেস তলটার মধ্যে যে বলটা প্রয়োগ করছে সেটাকে বলছে কি থ্রাস্ট। যেমন দেখো, যেমন এটা ধরে নাও একটা সারফেস, একটা তল, এর মধ্যে যদি আমি একটা এম ভরের একটা ব্লককে যদি রেখে দিই,
একটা ব্লককে আমি কি রেখে দিয়েছি। তাহলে এর যে ওজন এমজি নিচের দিকে ক্রিয়াশীল হবে, আর এই যে এমজিটা এই কি হবে, এই যে সারফেসটা আছে এই সারফেসের উপর কি করছে, পারপেন্ডিকুলার অর্থাৎ লম্বভাবে ক্রিয়াশীল হচ্ছে কিনা। তো এই এমজিটা অর্থাৎ এই লম্বভাবে ক্রিয়াশীল বলটা হলো কি ওই সারফেসের উপর প্রযুক্ত হলো কি ঘাত। তাহলে তো আমরা এখন এখানে একটা কি নিয়েছি, একটা সলিড ম্যাটার নিয়েছি, তাই কি না? তাহলে একটা কঠিন পদার্থের ক্ষেত্রে দেখছি যে কঠিন পদার্থটা কোন একটা সারফেসের সঙ্গে কন্ট্যাক্ট থাকা অবস্থায় তার নিজের ওজনের জন্য যে বলটা লম্বভাবে প্রয়োগ করছে সেটা হলো কি থ্রাস্ট বা ঘাত বল। তাহলে আমরা এটাই যদি কি বলি একটা ফ্লুইডের ক্ষেত্রে বলি, মেনলি আমরা কি বললাম ফ্লুইড বলতে তোমরা কি করবে, লিকুইড হয়ে নেবে, সে গ্যাসও হতে পারে, গ্যাসও তো থ্রাস্ট হতে পারে। তো যদি এই কাজটা যদি কঠিন ভরের জায়গায় যদি কি হতো, যদি কোনো একটা লিকুইড যদি কোনো একটা তলের উপর লম্বভাবে বল প্রয়োগ করে তাহলে সেই লম্বভাবে প্রযুক্ত বলটা হলো কি ঘাত বল। যেমন ধরুন যে এই যে একটা কন্টেইনার, আমি একটা পাত্র রাখলাম, তো এই যে পাত্রে এটা একটা এইদিকে একটা সারফেস, এখানে সারফেস, এখানে সারফেস, তো এখানে যদি এখন যদি কি থাকে, যদি লিকুইডে পরিপূর্ণ থাকে, লিকুইড আছে, পরিপূর্ণ লিকুইড আছে, তাহলে এই যে লিকুইড গুলো এই লিকুইড গুলো কি করবে, এই সারফেসের উপর লম্বভাবে বল প্রয়োগ করবে, এইভাবে লম্বভাবে বল প্রয়োগ করবে, তার নিজের ওজনের জন্য কি করবে, এই যে তলটার উপর কি করবে, লম্বভাবে বল প্রয়োগ করবে কিনা। তো এই লম্বভাবে প্রযুক্ত বলটা হলো কি এই তরল দ্বারা হচ্ছে কি প্রযুক্ত হচ্ছে কি ঘাত। তাহলে ঘাত বলতে আমরা কি বুঝি, ঘাত বলতে আমরা বুঝি যে কোনো একটা বস্তু তার নিজের ওজনের জন্য কোন একটা তলের উপর লম্বভাবে ক্রিয়াশীল বলটা হলো কি ঘাত। তাহলে ঘাত এক ধরনের কি বল। তাহলে আমি যদি ঘাতের ইউনিট জানতে চাই তাহলে কি সেম টু সেম, যদি আমি বলের ইউনিট বলে দিলে হয়ে যাবে, তাই কি না? তো সেটা সম্পর্কে আমি আর বেসিক কিছুতে যাচ্ছি না। ওকে, তাহলে আমি চলে যাব কি আমার মেইন টার্গেট ছিল ফ্লুইডের প্রেসার এবং হচ্ছে কি ঘাত সম্পর্কে। তো আমি ঘাত জেনে নিলাম, তাই কি না? এখন আমার জানতে হবে কি প্রেসার সম্পর্কে। তো ফ্লুইড প্রেসার, হোয়াট ইজ দ্য ফ্লুইড প্রেসার? ওকে, তো সাপোজ আমি যে কন্টেনারটা দিয়ে আমি নিয়েছি, তো এই কন্টেনারের মধ্যে এগুলো কি আছে, মানে লিকুইড, কোনো তরল আছে। তো ধরলাম এই যে কন্টেনারটা আছে এই কন্টেনারের হচ্ছে কি ক্ষেত্রফল হলো কি এ। আমি বলতে পারি এই যে কন্টেনার আছে এই কন্টেনারের যে ক্ষেত্রফল এ, তাহলে এই যে লিকুইড গুলো এখানে আছে, আমি বলতে পারি এই লিকুইড গুলো এই যে তলটা এই পুরো তলের ক্ষেত্রফল কত এ ধরে নিয়েছি। তা আমি বলতে পারি যে এই এ ক্ষেত্রফল যুক্ত, তাই কি না? দেখো, তাহলে আমি এখন কি বলতে পারি যে এ ক্ষেত্রফল যুক্ত এই ক্ষেত্রফল যুক্ত পাত্রে এই যে ফ্লুইড গুলো আছে এই যে ফ্লুইড দ্বারা প্রযুক্ত বল কত, প্রযুক্ত বলটাকে আমরা কি বললাম ঘাত বল বলেছিলাম। যে প্রযুক্ত যে বলটা সেটা হলো কি তার ওজন এফ, আমি শুনলাম কত, সেটা হলো কত এমজি। তাই আমি বলতে পারি এই ক্ষেত্রফল যুক্ত পাত্রে প্রযুক্ত বল সমান সমান কত এফ, বলতে পারি কিনা? অবশ্যই পারি, তাই কিনা? তো এখন যদি আমি বলি যে এই যে কন্টেনারটা ক্ষেত্রফল যদি একক হয়ে যায় তাহলে বলতে পারি একক ক্ষেত্রফল যুক্ত পাত্রে প্রযুক্ত বলটা কত হবে, এফ বাই কত এ, তাই কি না? তো এই একক ক্ষেত্রফল যুক্ত পাত্রে প্রযুক্ত বলটাকে বলা হচ্ছে কি ফ্লুইড প্রেসার। তাহলে একক ক্ষেত্রফল যুক্ত কোন একটা পাত্রে কোন তরল লম্বভাবে যে বল প্রয়োগ করবে তাহলে সেটা হলো কি সেই ফ্লুইড দ্বারা হচ্ছে কি প্রেসার, তাই কি না? বোঝা গেল কিনা বল? তাহলে অবভিয়াসলি তাহলে আমরা পি সমান সমান কি বলতে পারি, বল বাই এরিয়া। তাহলে এই যে বলটা আমরা উপরে লিখছি প্রেসার ইকুয়ালস টু প্রযুক্ত বল বাই এরিয়া, এই বলটা বলতে পারি না থ্রাস্ট বাই কত এরিয়া। তো অবশ্যই যখন আমরা থ্রাস্ট কথাটা ইউজ করছি, এবার আমরা সব ধরনের বল কিন্তু থ্রাস্ট বলতে পারবো না। যেমন ধরে নাও আমি একটু বলি আমাদের আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে, অবশ্যই এগুলো খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কিছু বেসিক কোশ্চেন হয়ে থাকে। যে বলতে পারে যে এটা একটা বস্তু আছে এম ভরের বস্তু, তাহলে এই বস্তুর উপর বল প্রযুক্ত করা হয়েছে কি এইভাবে, এই যে সারফেস আছে এইভাবে বল প্রযুক্ত করা হয়েছে।
তাহলে এই বলটার এই যে বস্তুটা আছে এই বস্তুর উপর প্রযুক্ত প্রেসার কত হবে? এফ বাই এ। দ্যাট ইজ রং না। একটা বস্তু আছে এমপরের বস্তু খুব ভাবে আছে এই বল বস্তু হয় যেভাবে, কিন্তু বলা হয় পি ইকুয়ালস টু এফ বাই এ, বল প্রয়োগ করা হয়েছে রং। কারণ আমরা যখন প্রেসার লিখছি তখন কি লিখছি যে প্রেসার বলতে আমরা বলছি যে ওই যে একক ক্ষেত্রফলের উপর কোন একটা লিকুইড বা ফ্লুইড লম্বভাবে যে বল প্রযুক্ত করছে। তাহলে এখানে থ্রাস্টের কথা চলে আসছে, তাহলে যে কোনো বলের জন্য কিন্তু প্রেসার হবে না, তাই কি না? প্রেসার পাওয়ার জন্য আমাকে কি করতে হবে, সেই একক ক্ষেত্রফলের উপর লম্বভাবে প্রযুক্ত বল দেখতে হবে। এই বলটা যদি লম্বভাবে প্রযুক্ত না হয় তাহলে কিন্তু প্রেসার কাউন্টিং করা কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, মাথার মধ্যে ঢুকিয়ে নেবে সময়। ভাই তোমাদের খুব ভালোর জন্য বলেছি, খুব ভালোর জন্য বলছি যে আমরা যখন এইগুলো বেসিক তোমরা শিখে রাখো, ফিজিক্স পড়তে তোমাদের খুব ভালো লাগবে। আমি বলছি যে আমরা যখন প্রেসার আলোচনা করছি তখন আমাদের কি দেখতে হবে, থ্রাস্ট। থ্রাস্ট কি, যে কোন একটা বস্তু তার নিজের ওজনের জন্য কোন একটা তলের উপর লম্বভাবে যে বল প্রয়োগ করে, তাহলে যদি বলটা লম্বভাবে প্রযুক্ত না করে তাহলে তো সেটার ক্ষেত্রে আমরা প্রেসার পারবো না, তাই কি না? সেটা তো আমাদের কনসেপ্ট বলছে। হ্যাঁ অবশ্যই হতে পারে, তার জন্য আমাদের বেশি দিতে হবে। আরো বলছি যে এই যে ফোর্সটা আমি প্রয়োগ করেছি এর জন্য আমরা কি কোনো প্রেসার পাবো না? অবশ্যই অবভিয়াসলি পাবো। আর আমি যদি বলি যে আমি এটাকে থিটা অ্যাঙ্গেল দিয়ে প্রয়োগ করেছি, তাহলে এই থিটা অ্যাঙ্গেলের জন্য আমরা দুটো অংশ পাবো, একটা এই বরাবর একটা অংশ পাবো, একটা কি নিচ বরাবর একটা অংশ পাবো। ওকে, তাহলে নিচ বরাবর যে উপাংশটা পাবো সেই উপাংশের জন্য এই নিচ বরাবর যে উপাংশটা আছে সেটা কিন্তু কি সারফেসের সঙ্গে পারপেন্ডিকুলার, তার জন্য তো কিন্তু আমরা কি করতে পারি, প্রেসার দিতে পারি। বোঝা গেল কি? হ্যাঁ, তো অবশ্যই মনে রাখবে যখন আমরা প্রেসার লিখি তখন যে আমরা ফোর্সটা এখানে নেই সেটা কি হয়, অলওয়েজ পারপেন্ডিকুলার টু দা সারফেস। অবশ্যই কি হতে হবে, তলের সঙ্গে কি হতে হবে, লম্ব হতে হয়। ঠিক আছে, তো এর উপর কনসেপ্ট করে দেখি। তাহলে এখানে আমরা প্রেসার সমস্যা কি দেখে নিলাম যে না, প্রেসার ইকুয়ালস টু কি দেখলাম, ফোর্স আপন এরিয়া। প্রেসার বা চাপ, চাপ ইকুয়ালস টু প্রযুক্ত বল বা থ্রাস্ট যেটাকে বলছি বাই কি ক্ষেত্রফল। তাহলে আমি তোমাদের একটা বেসিক কোশ্চেন করি। কেমন কোশ্চেন? সে মনে করো তোমার হাতে কলমটা আছে, আর আমি একটা কলম নিলাম আর একটা কি করলাম, আমি এই মার্কারটাকে নিলাম। ঠিক আছে, একটা কলম নিলাম, তো অবভিয়াসলি কলমের যে এই প্রান্তটা থাকে কি খুবই কি থাকে, সুচালো থাকে, তাই কি না? এর প্রান্তটা একটু কি আছে, মোটা আছে। তো অবভিয়াসলি আমি যদি কি করি, এই যে ডাস্টার নিয়ে আমি এই ডাস্টারটাকে যদি ডাস্টারটা নিয়ে এই মার্কারটাকে যদি আমি 10 নিউটনের ফোর্স অ্যাপ্লাই করি, হ্যাঁ, তাহলে অবভিয়াসলি এই যে সুচালো প্রান্তটা আছে সেটা হোয়াইট বোর্ডের মধ্যে কিছুটা কি করবে, প্রেসার ক্রিয়েট করবে, কিছুটা প্রযুক্ত চাপ প্রয়োগ করবে, তাই কি না? ঠিক তেমনি এর ক্ষেত্রে যদি আমি একটা কলম নিয়ে যদি এক্সপেরিমেন্টটা করি আর সেম বল যদি আমি প্রয়োগ করে দেখি, ঠিক আছে, তাহলেও কিন্তু কি হবে, এই হোয়াইট বোর্ডটার কোন একটা সেই পয়েন্টে কি হবে, প্রেসার কিন্তু কি হবে, ক্রিয়েট হবে। তো এখন দেখি যে আমি এই মার্কারটার ক্ষেত্রে প্রযুক্ত প্রেসার বেশি হবে না কলমের যে রিপিলটা ছিল, কলমের যে সুচালো প্রান্ত ছিল তার দ্বারা প্রযুক্ত প্রেসারটা বেশি হবে, সেটা একটু দেখে নিই। তো এই ক্ষেত্রে চাপ ইকুয়ালস টু আমরা কি দেখলাম, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল। তো প্রযুক্ত বল আমি বললাম দুটার ক্ষেত্রে আমি কি করছি, ইকুয়াল ফোর্স অ্যাপ্লাই করেছি। কত নিউটন? 10 নিউটন। তো এখানে ফোর্স কি আছে, কনস্ট্যান্ট। তাহলে ডাইরেক্ট বলতে পারি প্রেসার ইনভার্সলি প্রপোর্শনাল টু কি এরিয়া। তোমরা নিজেরাই বলো, এই যে প্রান্তটা আছে এর ক্ষেত্রফল বেশি না আমি যে পেনটা ইউজ করেছিলাম তার সেই সুজলা প্রান্তটা বেশি? তো অবভিয়াসলি এই মার্কারের যে প্রান্ত, এই যে দেখছি আমরা সুজলা প্রান্তটা এর ক্ষেত্রফল কিন্তু কি বেশি। তাহলে যদি ক্ষেত্রফল যদি কি হয়, বেশি হয়, তাহলে কি হবে, প্রেসার কি হবে, কম হবে। তাহলে আমি 10 নিউটন বল প্রযুক্ত যদি করি এই মার্কারের মধ্যে, আর সেম অ্যামাউন্টের বল যদি আমি প্রযুক্ত করি কি একটা পেনের মধ্যে, তাহলে তাদের দ্বারা প্রযুক্ত চাপটা কিন্তু কি আসবে, ইকুয়াল আসবে না, তাই কি না? কার ক্ষেত্রে বেশি আসবে, একটা কলমের দ্বারা প্রযুক্ত চাপটা কিন্তু কি হবে, বেশি আসবে। এটা একটু তোমাদের অবশ্যই একটু ধারণা নিতে হয়। ঠিক আছে, তো অবশ্যই তোমরা এটা বুঝতে পারবে। তো চলো
ধীরে ধীরে এই সমস্ত কিছু কিছু কনসেপ্ট সম্পর্কে আমরা আলোচনা করবো, এরকম থাকবে। তো এবার চলে যাই আমরা কি নেক্সট টপিকে। তো নেক্সট টপিকটা কি, তো তার আগে আমরা কিছু দেখি যে নেক্সট টপিকতে যাওয়ার আগে তোমাদের কিছু ফিল করতে পারছে কিনা, যে নেক্সট টপিকটা কি ইম্পর্টেন্স আছে, যেগুলো আমাদের লাগবে। চলো, তো আমি কি বললাম তোমাদের, যে তোমরা ধরে নাও যে একটা একটা কন্টেনার তোমরা কি করো নাও, কল্পনা করে নাও। একটা কন্টেনার কল্পনা করলাম, ঠিক আছে। তো এই কন্টেনারের মধ্যে কি আছে, লিকুইড পূর্ণ আছে। এখান থেকে এই সারফেস পর্যন্ত কি আছে, লিকুইড পরিপূর্ণ আছে। তো আমি এখন তোমাদের বলছি যে এই যে লিকুইড গুলো আছে, এগুলো কিন্তু কি করবে, এই যে পুরো কন্টেনার আছে, কন্টেনারের মধ্যে কি করবে, প্রেসার ক্রিয়েট করবে, তাই কি না? তো আমি এখন বলছি যে আমি তোমাকে একটা পয়েন্ট দিলাম, এ পয়েন্ট, আর একটা পয়েন্ট দিলাম বি পয়েন্ট, আর একটা পয়েন্ট দিলাম তোমাকে সি পয়েন্ট। ওকে, তোমাকে বলা হলো যে এই যে এ পয়েন্টে মধ্যে কি হবে, যে লিকুইড গুলো আছে সেখানে প্রেসার ক্রিয়েট করবে। বি পয়েন্টের মধ্যে কি করবে, লিকুইড গুলো কি করবে, প্রেসার ক্রিয়েট করবে। সি পয়েন্ট গুলো কি করবে, যে লিকুইড আছে তার জন্য কি হবে, প্রেসার ক্রিয়েট হবে। এবার আমি বলছি যে এ বিন্দুতে যে প্রেসারটা ক্রিয়েট হবে পি এ, আর বি বিন্দুতে হবে পিবি, সি বিন্দুতে হবে কি পিসি। আমি বলছি কি যে এক নাম্বার এই বিন্দুতে যে প্রেসারটা ক্রিয়েট হবে, যে চাপটা প্রযুক্ত হবে, সেটার সঙ্গে বি বিন্দুতে যে চাপটা প্রযুক্ত হবে সেটা, এবং সি বিন্দুতে যে চাপ প্রযুক্ত হবে সেটা কি হবে, ইকুয়াল হবে। এটা হলো কি এক নাম্বার অপশন তোমাদের জন্য। আর আমি তারপরে কি বলছি যে না, পি এ পয়েন্টের যে প্রেসারটা হবে সেটা বি পয়েন্টের যে প্রেসার হবে তার সঙ্গে ইকুয়াল না, এবং সি পয়েন্টে যে প্রেসার হবে তার সঙ্গে ইকুয়াল হচ্ছে কি না। এবার তোমরা বলো যে এই দুইটা অপশনের মধ্যে কোনটা হবে। তো অবশ্যই যদি তোমাদের এই কোশ্চেনের এখন তোমরা যদি আইডিয়া বলে দাও, তোমরা বলে দিলে, কিন্তু তোমাদের যদি একদম কনসেপ্টুয়ালি যদি বলতে হয় যে এই পয়েন্টে প্রেসার, বি পয়েন্টে প্রেসার, সি পয়েন্টে প্রেসার, কোন পয়েন্টে প্রেসার আমার বেশি, বা তিনটে পয়েন্টে প্রেসার আমার সমান কিনা, সেটা যদি আমাদের যাচাই করতে হয়, তাহলে কিন্তু আমাদের শুধু তুক্কা বাজলে হবে না, শুধু আইডিয়া মানলে বললে হবে না। তার জন্য আমাদের কি করতে হবে, কনসেপ্ট শিখতে হবে। তার জন্য আমাদের কি করতে হবে, যে দেখতে হবে যে এর পিছনে কি কি কনসেপ্ট আমি ইউজ করে দেখতে পারি। তো দেখো এই দুটো অপশন তোমাদের আমি কি করলাম, দিয়ে রাখলাম, অবশ্যই মনে রাখবে। তো চলো এবার শুরু করি। তাহলে এই অপশন দুটোর মধ্যে কোন অপশনটা ঠিক, সেটাকে এখন আমাদেরকে খোঁজার জন্য আমাদের একটা টপিক সম্পর্কে আলোচনা করতে হবে। সেটা হলো কি, যে গভীরতার সঙ্গে কোন প্রবাহের চাপের হচ্ছে কি সম্ভব। যে আমি একটা কোন একটা কন্টেনারের মধ্যে আমি কি করছি, লিকুইড রাখছি, এবং সেই লিকুইডে যত গভীরে যাচ্ছি তার সঙ্গে গভীরে যাওয়ার সঙ্গে সেটা প্রেসারের কি পরিবর্তন আসছে, সেটা সম্পর্কে এখন আমরা আলোচনা করব। তারপরে আমি তোমাদের এতটা গ্যারান্টি দিতে পারি যে তোমরা এই যে বললাম, এই যে কোশ্চেনটা বলা হলো তার অ্যান্সার কিন্তু তোমরা কিন্তু কি কনসেপ্টুয়ালি দিতে পারবে, তোমরা ফিজিক্স অ্যাপ্লাই করে দিতে পারবে, তোমাদের আর কোনো তখন আইডিয়া বলতে হবে না। তো তার জন্য কি করতে হবে, তোমাদের ধৈর্য ধরে জাস্ট এটা কি করতে হবে, কনসেপ্টটাকে কিভাবে আসছে এই ভেরিফিকেশনটা, সেটা একটু আমাদের কি করতে হবে, দেখতে হবে। তো এটা তোমরা অবশ্যই মনে রাখবে। আমি এটাকে একটু মুছে দিই। হ্যাঁ, তাহলে হেডিং দাও কি, যে গভীরতার সঙ্গে গভীরতার সঙ্গে কোন প্রবাহের চাপের পরিবর্তন। তোমরা একদম 99%
99% খাতার মধ্যে একদম লিখে নাও যে এই যে আমি যে এখন কোশ্চেনটা তোমাদের পড়াচ্ছি যে গভীরতার সঙ্গে কোনো প্রবাহের চাপের পরিবর্তন একদম 99% তোমাদের একদম পরীক্ষায় চলে আসে। আর এটা আমি শুধু এখানে বলছি না, তোমরা যখন যে ক্লাসে যাবে, ক্লাস 10 যাবে লাগবে, অ্যাটমসফিয়ারিক প্রেসার বলবে রোজিএস এই কনসেপ্টের উপর ভিত্তি করে লাগবে অবশ্যই। তো ভালো করে দেখো, অবশ্যই এটা কিন্তু তোমাদের উচ্চ ক্লাসে গিয়ে লাগবে, 11 লাগবে, 12 গিয়ে লাগবে। আর তার জন্য তার থেকে আমি বলছি কি তোমাদের 99% কমন কি তোমাদের এক্সামে এটা চলে আসে। ঠিক আছে, তো চলো দেখি কি বলে। তো এট ফার্স্ট আমি যদি এই কন্টেনারের মধ্যে যে লিকুইডগুলো আসে, তা এই লিকুইডের হাইটের সঙ্গে সঙ্গে এর প্রেসারে কিরকম ভেরিয়েশন আছে, কিরকম পরিবর্তন আসছে, সেটা আমি কি করব, দেখার চেষ্টা করব, তাই কি না? তো এট ফার্স্ট আমি কি করলাম, এই যে লিকুইডের এই যে তরলের যে সারফেস আছে এটা কি বলে ফ্রি সারফেস, অর্থাৎ মুক্ত তল। এখান থেকে কি করলাম, এই গভীরতা চলে আসলাম, মানে এই যে হাইট নিচে আমি চলে আসলাম, একটা পয়েন্ট নিলাম, কত, একটা পয়েন্ট আমি নিলাম ও পয়েন্ট। তাহলে আমি এই তরলের এই মুক্ত সারফেস থেকে আমি এই গভীরতায় ও পয়েন্টে এসে কি করব, এই পয়েন্টটা আমি এই লিকুইডগুলোর জন্য কি দেখবো, এই পয়েন্টে আমি প্রেসার দেখবো। তো প্রেসার যখন আমরা দেখলাম তখন আমাদের কি হলো, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, তাই কি না, থ্রাস্ট বাই কি ক্ষেত্রফল। তবে ক্ষেত্রফল যদি আমাদের দেখতে হয় তাহলে আমাদের কি করতে হবে, একটা তল ইমাজিন করতে হবে, তাই কি না? তো আমি যদি এই ও পয়েন্টে যদি কি করতে যাই, এখন যদি আহ চাপ যদি বের করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, একটা ক্ষেত্রফল ইমাজিন করতে হবে। তো তার জন্য একটা কি তল লাগবে, তাই কি না? তো আমি কি করলাম, ও বিন্দুকে বা এই যে ও বিন্দু একে কল্পনা করে বা এর চারপাশে আমি কি করলাম, একটা তল কল্পনা করলাম। তাহলে এই যে তলটার মধ্যে হচ্ছে কি করবে, এই লিকুইডের একটা আমি করলাম, লিকুইড একটা স্তম্ভ, একটা লিকুইড হচ্ছে কি লেয়ার তৈরি করে নিলাম এভাবে। যেহেতু এই যে কন্টেনারের মধ্যে এই যে লিকুইড গুলো আছে, একটু আগে বললাম যে কন্টেনারের যেগুলো যে লিকুইড আছে তাদের কিন্তু নির্দিষ্ট কোনো শেপ নেই, তাই না, নির্দিষ্ট আকার নেই। আমরা যে পাত্রে রাখবো সেই পাত্রে কি করবে, আকার ধারণ করবে। তো আমি কি করলাম, যেহেতু এটা একটা কি কন্টেনার আছে, সিলিন্ড্রিক্যাল শেপ আছে, তাহলে কি করবে, এর মধ্যে যে আমরা লিকুইড তৈরি করবো সেটাকে সিলিন্ড্রিক্যাল শেপে থাকবে। তো এখানে আমি কি করলাম, একটা জলের হচ্ছে কি স্তম্ভ কি করলাম, ইমাজিন করে নিলাম এখান থেকে এই পয়েন্ট। ওকে, তাহলে আমি এই যে তলটা কল্পনা করলাম, এর যে এরিয়াটা এটা হলো কি এ। তাহলে অবশ্যই আমি তোমাদের বলছি যে আমি তোমরা দেখো এটা আমরা কিভাবে প্রমাণ করছি। বইয়ের মধ্যে ডিটেলস অনেক ভাষা লেখা আছে, তোমরা প্রথমে দেখে নাও যে আমরা এটাকে কিভাবে প্রমাণ করার চেষ্টা করছি, তারপর তোমরা ঠিক বই দেখে বলে নিতে পারবে যে আমরা এটা কিভাবে লিখতে হবে। মেন হলো কি আমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, এটাই ফিজিক্স। আমি লিখে চলে গেলাম, কিছু বুঝলাম না, তাতে আমাদের কিছু লাভ হবে না। আমরা প্রথমে চেষ্টা করি, আমি প্রথমে বোঝার চেষ্টা করি যে আমি এটাকে কিভাবে প্রমাণ করার চেষ্টা করছি, তাই কি না? তো এক ফার্স্ট কি ছিল, আমি এই পয়েন্টে কি করতে হবে, প্রেসার বের করতে হবে। তার জন্য কি লাগবে, প্রযুক্ত বল বাই ক্ষেত্রফল, থ্রাস্ট বাই কি ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল করার জন্য কি করবো, আমি একটা কি করবো, একটা এই ক্ষেত্রফল বিশিষ্ট একটা তল আমি ইমাজিন করে নিলাম, এবং সেই তলকে ঘিরে আমি কি করলাম, একটা লিকুইড হচ্ছে কি লেয়ার বা একটা জলের হচ্ছে কি স্তম্ভ কল্পনা করে নিলাম। তাহলে এই যে জলের স্তম্ভটা আছে এই যে সিলিন্ড্রিক্যাল শেপের মধ্যে, এই জলের স্তম্ভর যে ওজনটা তাই কি না, এই ওজনটা হবে কি এই নিম্নমুখী বা নিচের দিকে, বা এই যে তলের উপর ক্রিয়াশীল কি আর্থ্রাস ফোর্স, তাই কি না, বলতে পারি কিনা বলো? তাহলে এক্ষেত্রে বলতে পারি আমরা যে এত কিছু আমি লিখলাম না, ডাইরেক্ট বলি যে জলের স্তম্ভের যে ওজন সময় সময় কি হবে, পুরো ওজনটা কত হবে, ধরলাম মাস কত এম, আর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি জি। ওকে, তাহলে আমার এই যে জল স্তম্ভটা এখানে আসে, তার তো মাস আমার জানা নেই, আছে কি জানা নেই, তোমাকে কি করতে হবে, মাস বের করতে হবে। তো আমি আরো তোমাদের একটা জানা ইনফরমেশন দিয়ে দিলাম, এই যে লিকুইডটা আমি এখানে রেখেছি তার ডেন্সিটি হলো কি রো। তাহলে রোটা হলো কি ঘনত্ব, আর ঘনত্ব যে লিকুইডটা এখানে কি এই কন্টেনারের মধ্যে দেওয়া রয়েছে তার হলো কি ঘনত্ব। ওকে, তো এবার ঘনত্ব, তো আমরা ঘনত্ব সময় সময় কি জানি,
ঘনত্ব সমান সমান কি জানি, ভর বাই কত, আয়তন। ওকে, তাহলে আমরা এখন এই যে তোর লিকুইড স্তম্ভটা আছে, অর্থাৎ এই যে জলের স্তম্ভটা আছে, তার আমি কি করব, মাস বের করার চেষ্টা করব। তাহলে এর যদি মাস আমি বের করতে চাই, তাহলে নিশ্চয়ই কি আছে, এর ডেনসিটি কত, রো। তাহলে আমি ডেনসিটি রো লিখে নিলাম, ভরটা কত, এম। আয়তন সমান সমান কি হবে, দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু কি, উচ্চতা। তাহলে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দিস ইজ এরিয়া। তো দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এটা তো এরিয়া, ইনটু কি, হাইট, দিস ইজ কত, এইচ। তাহলে এখান থেকে আয়তন সমান সমান আমরা কি বলতে পারি, এ ইনটু এইচ। তাহলে এখান থেকে মাস বলতে পারি কত, রো এ এইচ বলতে পারি কিনা। কনসেপ্ট বোঝা গেল কি, কিভাবে কিভাবে নিয়ে আসছি, তাই কি না। তো এখানে আমরা কি বলতে পারি, যে তরল স্তম্ভে জল স্তম্ভের যে ওজনটা, সেটা কত হবে, সরি জল স্তম্ভ বলছি আমি, তখন জল বলে দিই, তাই না, তরল বলেছি। এটা একটু ক্যালকুলেট করে নিই, তরল স্তম্ভের ওজন এমজি। তাহলে মাসটা কত, মাস ভ্যালুটা আসলে কত, রো এ এইচ ইনটু কত, জি, তাই কি না। তাহলে এটা চলে গেল। তো আমাদের কি কাউন্টিং করতে হবে এখানে, আমাদের এখানে বের করতে হবে কি, প্রেসার। তাহলে চাপ সমান সমান আমরা কি জানি, প্রযুক্ত বল বা থ্রাস্ট বাই কি, ক্ষেত্রফল। তাহলে এখানে যে প্রযুক্ত এই ও বিন্দুতে প্রযুক্ত বলটা কি, এই যে তরল স্তম্ভ আছে তার কি ওজনের জন্য, তাহলে সেটা কত, রো এ এইচ ইনটু কত, জি। আর ক্ষেত্রফল কত, এ। তাহলে এ কেটে গেল, থাকলো কি, রো জি এইচ। তাহলে পি এট ও চলে আসলো কত, রো জি এইচ। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর পয়েন্ট অফ এক্সাম, এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে কি খুবই কনসেপ্ট দরকার আছে, তাই না। এবার চলো দেখে নিই, যে একটু আগে যে দেখলাম আমরা, এখানে একটা পয়েন্ট দিয়েছিলাম এ পয়েন্ট, এখানে বি, এখানে একটা সি। কোন পয়েন্টে প্রেসার বেশি, কোন পয়েন্টে কম না ইকুয়াল হবে, এবার দেখে নিই। চলো তাহলে এই যে ও পয়েন্টটা আমরা যে প্রেসারটা দেখলাম, সেটা কার কার উপর ডিপেন্ড করছে, না যে লিকুইডটা আমি এখানে ঢালবো তার ডেনসিটির উপর, আর অ্যাসিলেশন ডিউ টু গ্র্যাভিটি অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ জি এর উপর, এবং কি হাইটের উপর, অর্থাৎ ফ্রি সারফেস থেকে কতটা গভীরতা আছে তার উপর। তো দেখো, আর একটা নির্দিষ্ট একটা যদি লিকুইডের ক্ষেত্রে রোটা কি থাকবে কনস্ট্যান্ট, ঘনত্ব কি থাকবে কনস্ট্যান্ট, যে ভ্যালুটা কি থাকবে অলওয়েজ কনস্ট্যান্ট। তাহলে প্রেসার অলওয়েজ ভেরি করবে কার সঙ্গে, হাইটের সঙ্গে, তাই কি না। তাহলে এই যে ফ্রি সারফেস থেকে যত আমরা গভীরতায় আসবো, তাহলে হাইট কি হবে, ধীরে ধীরে কি হবে, বাড়বে। তাহলে প্রেসার কি হবে, এটা যদি বাড়ে তাহলে প্রেসার কি হবে, বাড়বে। তাহলে এখানে তুমি কল্পনা করো, এখানে ছিল এ পয়েন্ট, এখানে ছিল বি পয়েন্ট, এখানে ছিল কি সি পয়েন্ট। তাহলে এটা নিশ্চয় কি এইচ ওয়ান, এটা এইচ টু, এটা এইচ থ্রি। তাহলে নিশ্চয় এইচ থ্রি কি হবে, বেশি, এইচ টু বেশি, তারপর কি হবে এইচ ওয়ান। তাহলে এক্ষেত্রে কি হবে, পি সি এর প্রেসার বেশি হবে, পি বি এর প্রেসার বেশি, পি এ, তাই কি না। না, তাহলে তিনটাতে কিন্তু প্রেসার কিন্তু ইকুয়াল ছিল না, তিনটাতে প্রেসার কি ছিল, আলাদা ছিল। তো কনসেপ্ট ক্লিয়ার হলো, তোমরা অবশ্যই নিজেরা এখন করতে পারবে তো, এটাই চাই, ঠিক আছে। তো আমরা দেখি, হ্যাঁ হয়ে গেল। তো এই প্রেসার সম্পর্কে আমরা আলোচনা করলাম, যে পরিবারের কোনো বিন্দুতে আমরা বা গভীরতার সঙ্গে সঙ্গে কিভাবে হচ্ছে কি পরিবর্তন হচ্ছে প্রেসার, সেটা আমরা কি করলাম, আলোচনা করলাম। তাই এর কিছু বৈশিষ্ট্য একটু দেখে নিই, বৈশিষ্ট্যগুলো কি হতে পারে। যে তরলের যে চাপের যে প্রকৃতি বা যে বৈশিষ্ট্য, সেগুলো কি হতে পারে, দেখো। সাপোজ হ্যাঁ, লিকুইড গুলো আমি আবার লিকুইড আছে, এই ও পয়েন্টে দেখছিলাম, তাই তো, এই ও পয়েন্ট আমি দেখছিলাম। তাহলে আমি যদি বলি এখান থেকে এইচ গভীরতায় আসে, তাহলে এই ও পয়েন্টকে যদি আমি কেন্দ্র করে একটা যদি হরিজন্টাল লাইন টানি, আর এখানে একটা পয়েন্ট দিলাম এ বি সি ডি,
তোমাকে যদি বলা হয় এই যে হরিজন্টাল লাইনের এই এ পয়েন্টে, বি পয়েন্টে, ও পয়েন্টে, সি পয়েন্টে, ডি পয়েন্টে প্রেসার কত, এই ক্ষেত্রে কিন্তু প্রেসার কি আসবে, সেম আসবে। তাহলে এটা একটা কি হলো, তরলের চাপের হচ্ছে প্রকৃতি হচ্ছে চলে গেল যে কোন একটা তরল, এবার এই যে তরলটা আমরা এখানে নিয়েছি, যে লিকুইডটা নিয়ে আমরা আলোচনা করছি, এটা মাস্ট বি কি হতে হবে, স্থির হতে হবে। আমরা এখানে অলওয়েজ এই অধ্যায়ের মধ্যে আমরা এখন স্থির তরল সম্পর্কে আলোচনা করব, কি স্ট্যাটিক ফ্লুইড সম্পর্কে আলোচনা করব। তাহলে অবভিয়াসলি যখন আমরা এই তরলের প্রকৃতি বা বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করছি, তখন স্থির তরল সম্পর্কে আমরা আলোচনা করছি। তো একটা স্থির তরলের ক্ষেত্রে দেখছি যে একটা হরিজন্টাল লাইন বরাবর, একটা অনুভূমিক লেখা বরাবর যেই পয়েন্ট আমি দেখি না কেন, প্রেসার কি থাকবে, অলওয়েজ মাস্ট বি কি থাকবে, কনস্ট্যান্ট। দেখো ধ্রুবক দেখতে পাচ্ছি, এই পয়েন্টে যে প্রেসার আসবে, বি পয়েন্টে সেম আসবে, ও পয়েন্টে কি আসবে, সেম আসবে। বুঝা গেল? এবার যদি উচ্চতা যদি ভেরি হয়, তাহলে এখান থেকে এখানে চলে আসি, এখান চলে আসি, এখান থেকে এখানে যাই, তাহলে কিন্তু প্রেসার ভেরি করবে। ওকে, তার চারপাশে তুমি দেখো, আমি এই যে তোমার যে আমি এই যে লিকুইডটা নিয়েছি, এটা যদি স্থির বা স্ট্যাটিক লিকুইড যদি হয়, তাহলে এই যে সারফেসটা থাকবে, এই যে সারফেসটা উপরে, এটা কি থাকবে, অলওয়েজ কি থাকবে, হরিজন্টাল থাকবে, অনুভূমিক থাকবে। বুঝা গেল? তো এগুলো কিছু বৈশিষ্ট্য। আর এই তরলের প্রকৃতির মধ্যে আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো কি, যে খুবই গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য, সেটা হলো তরলের সমোচ্চশীলতা ধর্ম। তরলের সমোচ্চশীলতা ধর্ম। তাহলে এটা আবার তরলের কি ধরনের প্রপার্টি, এটা আবার কি ধরনের প্রপার্টি, তাই কি না? তো নিশ্চয় মনের মধ্যে ডাউট হচ্ছে, এটা আবার কি ধরনের প্রপার্টি চলে আসলো, যে সমোচ্চশীলতা ধর্ম একটা লিকুইড দেখায়। তো ক্লিয়ার হয়ে যাবে, জাস্ট একটু ফোকাস করো। আমি এটা আর কোনো দরকার নেই, এটা আমি মিটে রাখি। হ্যাঁ, তো তার জন্য আমাকে কিছু কি করতে হবে, একটু ছবি আঁকতে হবে। তো চলো চেষ্টা করি সবাই মিলে। তো চলো, প্রথমে আমি কি করলাম, আমি তিনটা কন্টেনার নিলাম, ফার্স্ট কন্টেনার, সেকেন্ড কন্টেনার এন্ড থার্ড, তিন ধরনের আমি পাত্র নিয়েছি। ঠিক আছে, আমি কি করলাম, তিন ধরনের পাত্র আমি কিন্তু কি নিয়ে নিয়েছি। এবার কি করলাম, আমি এই প্রথম পাত্রটার মধ্যে কি করলাম, কিছু লিকুইড হচ্ছে কি করলাম, ঢাললাম। তো ঢালার পর দেখলাম যে এই প্রথম পাত্রের এই অংশে কিছু লিকুইড তুলে উঠে আসে এখান থেকে। আবার এই দ্বিতীয় পাত্রে দেখলাম যে এখানে কিছু লিকুইড উঠে আসে। তৃতীয় পাত্রের ক্ষেত্রে কি দেখলাম, এখানে কিছু লিকুইড উঠে আসে। ওকে, তাহলে আমি এই প্রথম ফার্স্ট কন্টেনারের মধ্যে কি করলাম, জাস্ট কিছু লিকুইড কি করলাম, এন্টার করলাম বা কিছু ঢাললাম। তো দেখা গেল এই প্রথম কন্টেনারে এই হাইট পর্যন্ত উঠে আসছে, এখানে কিছুটা উঠে আসছে, এখানে কিছুটা উঠে আসছে, তাই কি না? তো এবার আমি যদি দেখি, দেখো যে এই প্রথম কন্টেনারের যে হাইট, দ্বিতীয় কন্টেনারের যে লিকুইডের হাইট, তৃতীয় কন্টেনারের মধ্যে যে লিকুইডের হাইট, তিনটারে কিন্তু কি সেম আছে না? আছে তো। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এই যে কন্টেনার আছে, এই যে পাত্রটা আছে, এর যে শেপ, তিনটা কিন্তু কি করছে, ভেরি করছে। দেখো তিনটা কিন্তু ডিফারেন্ট, এর কিছুটা পাতলা আছে, এর কিছুটা দেখো কিরকম শেপ, এই কিছুটা কিরকম শেপ। কিন্তু এটা লিকুইডের যে লেভেলের যে হাইটটা, একটা লিকুইড আমি ঢালার পর যখন দেখলাম, এটা লিকুইডের লেভেলের যে হাইটটা কিন্তু কি থাকছে, সম্পূর্ণ কি আছে, ইকুয়াল আছে, তাই কি না? হাইট কিন্তু কি আছে, সেম আছে। কিন্তু এর মধ্যে অ্যামাউন্ট অফ যদি লিকুইড দেখি, এর মধ্যে অ্যামাউন্ট অফ লিকুইড যদি দেখি, এর মধ্যে যদি অ্যামাউন্ট অফ লিকুইড দেখি, তাহলে সেগুলো কিন্তু কি করছে, ভ্যারি করছে। এর মধ্যে বেশি থাকতে পারে, এর মধ্যে কম থাকতে পারে, এর মধ্যে বেশি থাকতে পারে, তাই কি না? কিন্তু একটা জিনিস কি দেখছি, যে এদের ওয়াটার লেভেলটা কি আছে, ইকুয়ালি আছে।
দ্যাট ইজ দ্য প্রপার্টি অফ সর্বোচ্চশীলতা। এটা হলো কি তরলের আরেক ধরনের গুরুত্বপূর্ণ প্রপার্টি। তরলের হচ্ছে কি সর্বোচ্চশীলতা ধর্ম। তাহলে বিভিন্ন আকার এবং আয়তনের পাত্রকে যদি আমি কি করি একসঙ্গে যুক্ত করি, আর যদি কি করে তাদের মধ্যে যদি কি হয় কোনো লিকুইডকে যদি কি করা হয় ঢালা হয়, তাহলে দেখা যাবে কি যে লিকুইডের যে লেভেলটা সেটা কি আছে ইকুয়ালি বা সমান উচ্চতায় হচ্ছে কি থাকছে, তাই কি না? তো দেখো একই হরিজন্টালি থাকছে। তা আমি একটু আগে বললাম যে একটা সেম হরিজন্টাল লাইন বা একটা একই অনুভূমিক রেখার উপর যে কোনো বিন্দুতে কিন্তু প্রেসার কি থাকবে সেম থাকবে। তা আমি এই পয়েন্টে যদি প্রেসার দেখি, এই পয়েন্টে যদি প্রেসার দেখি, এই পয়েন্টে যদি প্রেসার দেখি, আমি ধরলাম এটা এ, এটা বি, এটা সি। তা তিনটা কন্টেনারের ক্ষেত্রে এই পয়েন্টে যদি প্রেসার হয় তাহলে সেটা হবে পি এ ইকুয়ালস টু পি বি ইকুয়ালস টু কি পিসি। তিনটার ক্ষেত্রে প্রেসার কি আসবে সেম আসবে না? একটু আগে আমরা পড়লাম যে একটা একই অনুভূমিক রেখা, একটা একই অনুভূমিক রেখার প্রত্যেকটা পয়েন্টেই প্রেসার কি থাকবে সেম থাকবে। তো বন্ধুগণ আজ তোমাদের ক্লাস 9 এর তৃতীয় অধ্যায় পদার্থ গঠন ও ধর্ম অধ্যায় আমি লেকচারটা এখান থেকে ইতি করছি। পরবর্তী লেকচার আবার তোমাদের সঙ্গে দেখা হবে। অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের এই অধ্যায়ের প্রথম লেকচারটা কেমন লাগলো। কনসেপ্ট ক্লিয়ার না হলে অবশ্যই বলবে, কোন জায়গায় তোমাদের ডাউট থাকছে অবশ্যই কমেন্ট সেকশনে বলে জানাবে, ঠিক আছে? তো আজ এখান থেকে আমার লেকচার আমি ইতি করছি।